ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। রিন্তি ঘৃণিত দৃষ্টি ছেড়ে রিফার দিকে, এরপর নিজেও রজনীর পিছু পিছু যায়। বিভোর দাঁতে দাঁত চেপে বলে, এজন্যই রজনী তুমি নাও। ও তোমার জন্য কি করেনি বলো তো? ছোট থেকে তোমাকে সবসময় আগলে রেখেছে, নিজের জিনিস তোমার পছন্দ করে তোমার সাথে শেয়ার করেছে, বোন হিসেবে তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে। এমনকি শুধুমাত্র তোমার জন্য ও নিজে এই বিয়েটা ভাঙতে চাইছে। আর তুমি ওকে ছোট করছো। শুধু গায়ের রং সাদা হলেই হয় না রিফা। যার মনটাই কাদায় পরিপূর্ণ, তার গায়ের রং সাদা দেখে আমি কি করব? রজনীর গায়ের রংটা চাপা হলেও ওর মাঝে যা আছে তা তুমি শত চেষ্টা করলেও অর্জন করতে পারবে না, পাবে না। আর শোনো, আজ ওকে নিয়ে যা বলেছো তা বলেছো, দ্বিতীয়বার কখনো বলার চেষ্টা করবে না। আমি মেনে নেব না। রিফা দু পা পিছিয়ে যায়, হাসতে শুরু করে, ঘরের জিনিসপত্র নিয়ে ভাঙতে শুরু করে, আর মুখে রজনীকে নিয়ে কিছু কটূক্তিপূর্ণ বাক্য আওড়ায়। সজল আহমেদ প্রায় ছুটে এসে রিফাকে থামায়, সাপটে একটা থাপ্পড় বসায় রিফার গালে। রিফা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। পাপি আহমেদ ছুটে আসেন, মেয়েকে আগলে নেন। সজল আহমেদ রাগী গলায় বলেন, অনেকক্ষণ থেকে তোমার বেয়াদবি সহ্য করছি বলে যা মন চায় তাই করবা? তুমি যেমন এই বাড়ির মেয়ে, তেমনি রজনীও এই বাড়িরই মেয়ে। তাই ওর সম্বন্ধে বাজে কথা বলে নিজেকে ছোট করিও না। অতীতের কথা মনে করে কৃতজ্ঞ হতে শিখো। পাপিয়া, ওকে ঘরে নিয়ে যাও। পাপি আহমেদ যত দ্রুত সম্ভব রিফাকে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সজল আহমেদ বড় বড় শ্বাস নেন। বাড়িতে কি হচ্ছে এসব? দুই বোনের মাঝে যে হুট করে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে তিক্ততার সম্পর্ক গড়ে উঠল, এবার এই তিক্ততা আদৌ কখনো কাটবে? রিফাকে এড়িয়ে কি আদৌ রজনী আর বিভোর সুখী হবে? সম্ভব কি এটা? দুপুরের পরপরই সুজনের সাথে বাড়ি আসে স্নেহা। বাড়ির পরিবেশ অস্বাভাবিক থমথমে। সুজন সেই সকালের পরেই বেরিয়ে গেছিল বলে বাড়িতে কি হয়েছে তা জানে না। এইভাবে কোনো খবর না দিয়ে জামাই ছাড়া বাড়িতে আসায় সকলে একটু ব্যস্ত হয়ে পড়ে। পরিবেশ সামাল দিতে স্নেহা বলে, আমার কাল থেকে একটু জ্বর। তোমাদের জামাইয়ের ছুরি নেই, বাসায় এত থাকে না, তাই আমাকে পাঠিয়ে দিল। আপাতত মিথ্যা বলে সামলালেও পরে কি হবে তা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসে। ঘরে গিয়ে শাড়ি পাল্টে হাত মুখ দিয়ে ছোট বোনদের কাছে, সুজনও যায় বিভোরের কাছে। রজনীর ঘরেই তখন রিন্তি, সৃজনী, সৃষ্টি বসেছিল। সকলেই উদাস। চারজনকে একসাথে দেখে স্নেহা হাসি মুখে বলে, কি রে, চারজন কেন? আরেকটা কই? রজনী আর রিফা তো সব সময় গলা ধরে থাকে, আজ একটা এখানে, আরেকটা কই? কেউ কোনো উত্তর দেয় না। রজনী নিচ থেকেই শুধাই, কখন আসলে আপা? কান্না ভেজা ভাঙা কণ্ঠ ধরতে একটুও সময় লাগে না স্নেহার। হাসি মুখটা মিলিয়ে যায়। শুধাই, কি হয়েছে? এবারও সবাই চুপ থাকে। স্নেহা আবারও প্রশ্ন করলে রিন্তি একে একে সবটা খুলে বলে। বিভোর আর রজনীর বিয়ের খবরে যতটা খুশি হয় ততটাই কষ্ট হয় রিফার কথা ভেবে। সম্পর্কে জটিলতায় বোনরা ফেঁসে আছে। একদিকে নিজের সংসারের জটিলতা, অন্যদিকে এই পরিবারের এই অবস্থা। ভেতর থেকে শুধু দীর্ঘশ্বাসই আসে। রজনী জানালার কাছ ঘেঁষে বসেছিল। স্নেহা কাউকে কিছু না বলে রজনীর পাশে বসে সরাসরি তার দিকে তাকিয়ে বলে, জীবন একটাই, জীবন ভীষণ ছোট রজনী। সেখানে উম্মাদের মতো ভালোবেসে এমন একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই জানিস, আমিও জানি, বিভোর ভাই তোকে উম্মাদের মতো ভালোবাসে। রিফা ছোট, ও যা করেছে আবেগের বশে করেছে। ও তো ভীষণ বাচ্চা, আনমেচিউর। কিন্তু তুই ওর মতো বাচ্চা না, সব বুঝিস, বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিওর। একটা ভুল সিদ্ধান্ত জীবনের জটিল করিস না। যদি রিফার জন্য আজ বিভোর ভাইয়ের ভালোবাসা পায়ে ঠেলে দিস, তাহলে ভবিষ্যতে ভীষণ পস্তাবি। ভালোবাসাটুকু পাওয়ার জন্যই ভীষণ ছটফট করবি, আফসোস করবি। সবার কথা বাদ দিয়ে দিলাম, একটাবার বিভোর ভাইয়ের কথাই ভাব, একটা বার ভালোবাসার কথা ভাব। রজনী ফিরে তাকাই, চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়াই। স্নেহার জড়িয়ে ধরে ভাঙা ভাঙা ভাবে বলে, আমি পারছি না আপাই। রিফাকেও যে আমি ভীষণ ভালোবাসি। স্নেহা আর কিছু বলে না, চুপচাপ রজনীর মাথায় হাত বুলাতে থাকে। রজনী নীরব হয়ে কান্না করে। বারবার বিভোরের মুখটা চোখের সামনে ভাসে।
সত্যি এই মানুষটা তাকে উন্মাদের মতো ভালোবাসে, প্রকাশ না করেই ভীষণ গোপনে ভালোবাসে। এই মানুষটাকে হারালে তার আফসোস কি সত্যিই হবে? ভাবতেই যেন বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা শুরু হয়। রাতে অফিস থেকে বাড়ি ফিরে আজ আর কলিং বেল বাজায় না আদিব। নিজের কাছে থাকা চাবিটা দিয়েই ঘরে প্রবেশ করে। কালকের মতো আজও পরিবেশ থমথমে। ব্যাপারটা কি? আজও কি স্নেহার জ্বর বেড়েছে? ব্যাগটা সোফায় ফেলে আগে ছোটে স্নেহার ঘরের দিকে। পুরো ঘর ফাঁকা দেখে ভ্রু কুঁচকাই। পুরো ঘর, ওয়াশরুম, নিজের ঘর, কিচেন সব খুঁজেও যখন স্নেহার অস্তিত্ব পায় না, তখন চিন্তায় পড়ে যায়। কপালে চিন্তার সূক্ষ্ম একটা ছাপ স্পষ্ট। গতদিনের মতো আজও অজ্ঞাত সেই ব্যক্তিকে টেক্সট করে। রিপ্লাইয়ের অপেক্ষা না করে আগে ফ্রিজ থেকে পানির বোতল বের করে। পানি খেয়ে এসে দেখে ব্যক্তিটির জবাব আজও নাই এসেছে। এবার আদিব বেশ ঘাবড়ে যায়। যদি সে কিছু না করে থাকে তবে স্নেহার কি হয়েছে? কোথায় গেছে? বিপদে পড়েছে কি? আদিব একবার স্নেহার নাম্বারে ডায়াল করে, কিন্তু কেউ কল রিসিভ করে না। আদিব আবারও স্নেহার ঘরে যায়। সেখানে বিছানার পাশে টেবিলে একটা কাগজ চাপা দেওয়া। আদিব তা হাতে তুলে নেয়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, চিঠির শুরুতে কোনো সম্বোধন দিলাম না, কারণ ওই অধিকারটা গতকাল অবধি ছিল, আজ আর নেই। অধিকারটা দেখানোর সাহস পেলাম না। আমি চলে যাচ্ছি, ভাইয়াকে বলেছি ও এসে নিয়ে যাবে। আমি থাকতে চেয়েছিলাম আজিব। আমি যখন বিয়ের সংসার থেকে দূরে থাকতে চেয়েছি তখন আপনি আমাকে জড়িয়েছেন। এখন সংসার আগলাতে চাইছি, তখন আপনি দূরে সরে গেছেন। আমি এত কিছুর পর থেকে গিয়েছিলাম। বিয়ে তো আর ছেলেখেলা নয়, মজা নয়। চাইলাম করে নিলাম, আবার মন চাইলে ভেঙে দিলাম। ভেবেছিলাম একটা সময় পর সব ঠিক হয়ে যাবে, তবে আজ বুঝলাম কিছুই ঠিক হবার নয়। আপনার চোখে আমি কলঙ্কিতা। হ্যাঁ, এটা সত্যি, আমার কলঙ্ক আছে। তবে একসময় আপনি বিশ্বাস করেছিলেন আমি পবিত্র। কোনো নোংরা চোখ কাউকে অপবিত্র করতে পারে না। এই বিশ্বাস, এই ভরসা নিয়ে আমি আপনার হাত ধরেছিলাম। তবে এখন যখন ওই বিশ্বাস, ওই ভরসাটাই পাচ্ছি না, তখন থাকি কেমন করে? বিশ্বাস করেন, আজকের পর আপনার চোখে চোখ রাখার ক্ষমতা আমার নেই। আপনার দিকে তাকালে আমার মনে হবে আমি অপবিত্র। আমার সেই কালো অতীতটা ভয়ঙ্করভাবে সামনে এসে উঠবে, যা থেকে আমি নিজেকে বাঁচাতে চেয়েছি। তার মাঝেই আমি কিভাবে ফিরে যাই? আমার না, আমি তা কিভাবে আগলে রাখি? পারলাম না। আশা করছি আপনি আজ থেকে শান্তিতে বাঁচতে পারবেন, ভালো থাকবেন। যাচ্ছি, ইতি, স্নেহা। আদিব চিঠিতে একবার হাত বুলাই। মেয়েটা কত কষ্ট থেকে কথাগুলো লিখেছে তা সে অনুভব করতে পারে। চিঠিটার দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, জীবনের সমীকরণটাই বদলে গেছে। প্রতিশোধ, ঘৃণা আর অবহেলার মাঝে জীবনটা জটিলতা দিয়ে ভরে গেছে। কেউ ভালো নেই, অথচ জীবন চলছে তার নিয়মে। না ভালোবাসা সম্ভব, আর না ঘৃণা করা সম্ভব। ভাগ্য আসলেই চাইছেটা কি? বাড়ির পরিবেশ বেশ থমথমে। আবারও চার ভাই বসেছে বৈঠকে। বাড়িতে কি ঘটেছে তা সজল আহমেদ কাউকে না বললেও বাড়ির মহিলারা নিজ নিজ স্বামীকে সবটাই বলেছেন। শিহাব আহমেদ যেন মাছ সাগরে পড়ে গেছে। একদিকে নিজের ছেলে, তার ভালোবাসা, আরেকদিকে ছোট ভাইয়ের মেয়ে। প্রত্যেকের জীবন প্রত্যেকের সাথে জড়িত। কিভাবে এক বোনকে কষ্ট দিয়ে আরেক বোনের সাথে বিয়ে হবে? শফিক আহমেদ বেশ গম্ভীরভাবে বললেন। সজল, তুই কি চাস? আর শিহাব তুই? শিহাব আহমেদ কি বলবেন বুঝে উঠলেন না, শুধু তাকিয়ে রইলেন ছোট ভাইয়ের দিকে। সজল আহমেদ বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় ভাইজান, এখানে বলার মতো কিছুই নেই। বিভোর রজনীকে ভালোবাসে, পছন্দ করে। ওদের দুজনের বিয়ে পাকা করে ফেলছি। এখানে বলার কি আছে? আর যদি আসে রিফার কথা, তাহলে ওর বয়সই বা কতটুক? দুনিয়া দেখেছেই কতটুক? এখনও নিজের পছন্দের কিছু না পেয়ে বাচ্চাদের মতো কান্না করে। ওর মধ্যে বাচ্চামিই যায়নি। ও আদৌ বোঝে ভালোবাসা কি? এটা ওর সাময়িক মোহ, আবেগ, এছাড়া কিছুই না। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমার সিদ্ধান্ত বদলালেও বিভোর কিন্তু বদলাবে না।
যেখানে বিবর রিফাকে ভালোই বাসে না, সেখানে ওদের বিয়ে হলে কি ওরা সুখী হবে? কখনোই না। তাই আমি চাই বিয়েটা বিবর আর রজনীরই হোক, বাকিটা আপনার ইচ্ছা। মেয়ের সুখের কথা সজল আহমেদ ভাবলেও শফিক আহমেদ ভাবলেন না। তিনি ভাবলেন না তার মেয়ে অন্য কাউকে ভালোবাসে। তিনি ভাবলেন না অন্য কাউকে ভালোবেসে তার মেয়ে কিভাবে আরেকজনের সাথে সুখী হবেন। তিনি শুধু ভাবলেন নিজের বংশের কথা, সম্মানের কথা, নিয়ম নীতির কথা। শিহাব আহমেদ কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন সজল আহমেদের দিকে। সজল আহমেদও হাসেন। শফিক আহমেদ গম্ভীর কণ্ঠস্বর আরো গম্ভীর করে বললেন, এই বাড়িতে ভালোবাসা টালোবাসার কোনো দাম নেই, কোনো নিয়ম নেই। এখানে ভালোবাসা নিষিদ্ধ। তোর মেয়েকে এখন থেকেই সামলা। আর শিহাব, আমি চাচ্ছিলাম বিয়েটা আজই হোক। তোর কি মতামত? শিহাব আহমেদ সহ শিপন আহমেদ এবং সজল আহমেদও চমকালেন। শিহাব আহমেদ বেশ অবাক স্বরেই বললেন, ভাইজান আজই। হ্যাঁ, এমনিতেও তুই চেয়েছিলি যেন বিয়েটা 3 দিনের মাঝে হয়, সেখানে আমি চাচ্ছি বিয়েটা আজই হোক। আপত্তি থাকলে বল। শিহাব আহমেদ বুঝলেন না কি হয়েছে, তবে এক্ষেত্রে তিনি মানাও করতে পারলেন না, তাই সায় দিয়ে দিলেন। ঠিক হলো, আজ একটু পরেই বিয়ে হবে, তবে বিয়ে এখন বললে তো এখনই হয়ে যায় না। তার জন্য প্রয়োজন সকল রকম কাগজপত্র, রেজিস্ট্রি পেপার, কাজী। সজল আহমেদ বললেন তিনি আর সুজন মিলে কাজীর ব্যবস্থা করে নেবেন। গ্রামে কেবল ওই একজন কাজী আছে। শিহাব আহমেদ আর শফিক আহমেদ বিয়ের সমস্ত কাগজপত্রের খোঁজ লাগালেন। শিহাব আহমেদ সব কাজ ফেলে আগে জিজ্ঞেস করলেন, ভাইজান বিয়ে তো হবে, কিন্তু রেজিস্ট্রি? ওটা পরে করলেই হবে, শরীয়ত মতো বিয়ে হলেই হলো। শিহাব আহমেদ এত তাড়াহুড়োর মানে বুঝলেন না। তিনি ভাইয়ের ঘর থেকে বেরিয়ে ছুটলেন ছেলের ঘরের দিকে। সেখানে গিয়ে ব্যস্ত স্বরে বিভোরকে বললেন, তোমাদের বিয়েটা আজই হবে, সেইভাবে প্রস্তুতি নাও। সজল সুজনকে নিয়ে কাজী আনতে গেছে। বিভোর অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলে, আজই বিয়ে মানে? বড় বাবা আজই বিয়ে করাতে রাজি হয়েছে? আব্বা, এবার কিন্তু ঘটনা আমার হজম হচ্ছে না। শিহাব আহমেদ ছেলের কথায় হাসলেন। তারপর ঘর থেকে বের হতে হতে বললেন, শ্বশুরকে নিয়ে ওসব ভাবতে নেই ছেলে, তোমার কপাল ভালো, শুক্রিয়া জানাও। শিহাব আহমেদ বেরিয়ে যান। বিভোর ভুরু কুঁচকে তাকিয়ে থাকে সেদিকে। রজনী কি কিছু বলেছে যার দরুন বড় বাবা খেপে গিয়ে বিয়ে আজই করাচ্ছেন? আর রাকিব ভাই, সে কই? সে তো উপস্থিত থেকে জীবনেও বিভোর আর রজনীর বিয়ে দেওয়া বা মেনে নেওয়ার মতো মানুষ না। আশ্চর্য তো। সালেহা আহমেদ নিজের ঘর থেকে একটা লাল শাড়ি নিয়ে মায়ের ঘরে যায়। সেখানে স্নেহা, সৃজনী, রিন্তি, সৃষ্টি সবাই ছিল। যে যার মতো মন খারাপ করে বসে আছে। সালেহা আহমেদ ঘরে এসে বিরস মুখে থমথমে কণ্ঠে বললেন, স্নেহা, রজনীকে শাড়িটা পরাও। সবাই তার দিকে তাকায়। স্নেহা নিজের জায়গা ছেড়ে উঠে সালেহা আহমেদের কাছে যায়। হাত থেকে শাড়িটা নিতে নিতে বলে, এই রাতের বেলা হঠাৎ শাড়ি কেন আম্মা? আজ রাতে রজনী আর বিপুরের বিয়ে, একটু পরে কাজে চলে আসবে। ওকে দ্রুত শাড়ি পরিয়ে তৈরি করে রাখো। রজনী চমকে ওঠে, ছুটে আসে মায়ের কাছে। কিছু বলতে গেলে নিস্তেজ স্বরে সালেহা আহমেদ বললেন, এমন কিছু বলো না বা করো না যার জন্য আরও মানুষের প্রাণ যায়। তুমি এই বিয়ে না করতে চাইলেও বিয়েটা হবে। আর যদি কিছু করে বসো তাহলে তোমার সাথে সাথে আমার আর সাদিবেরও প্রাণ যাবে। তুমি কি চাও তোমার একটা কাজের জন্য বা একটা কথার জন্য বা একটা ভুলের জন্য এমন কিছু হোক? রজনী অসহায় দৃষ্টিতে তাকায়। ঘরের সবাই অবাক হয়ে তাকায়। সালেহা আহমেদ চলে যায়। রজনী স্নেহার দিকে করুণ দৃষ্টিতে তাকালে স্নেহা বেশ গম্ভীরভাবে শুধায়, তুই সাদীপকে পছন্দ করিস? রিন্তি ছুটে আসে। রজনীকে নিজের দিকে ফিরিয়ে বলে, তুই সত্যি সাদিম ভাইকে পছন্দ করিস? রজনী চোখ ফিরিয়ে নিয়ে বলে, পছন্দ করি, ভালো লাগে, এর চেয়ে বেশি কিছু না। উনি মানুষটা ভালো, তাই ভালো লাগে। তবে ভালোবাসা না। আমি শুধু রিফার জন্যই আব্বা আম্মাকে সাদিব ভাইয়ের কথা বলছিলাম। আমার আর বিভোর ভাইয়ের বিয়ে হলে বাড়িতে কিছুই আর আগের মতো থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে। স্নেহা ঘরের দরজা লাগিয়ে দিতে দিতে বলে,
তুই সবার কথা ভাবিস, কেবল বিভোর ভাইয়ের কথাই ভাবিস না। তোকে স্বার্থপর বললেও ভুল হবে না, আবার না বলাও ভুল। অনিচ্ছা সত্ত্বেও শাড়িটা পরতে হয় রজনীকে। সবাই মিলে খুব সুন্দর করে শাড়িটা পরিয়েছে। মাথায় আঁচল তুলে দিয়ে স্নেহা সামান্য হেসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।